না ভাই, প্ল্যান চেট করে যা বুঝলাম এসব ভূত ভুলে কিছু হয় না। তাই যা বলেছিস। সত্যি। কেন, তোরা কি ভূত দেখতে চাস? কিরে, ভয় পেয়েছিস? দাঁড়া, তোদেরকে আর একটু ভয় দেখায়। ঘটনাটা যখন ঘটেছিল তখন আমি সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। সঙ্গদোষে কিনা জানি না, কিন্তু তখন সব রকমই বদ অভ্যাস আমার ছিল। মদ খাওয়া, গাঁজা সেবন করা, ছোটোখাটো পার্টির কাজে কাউকে মারধর করা। হ্যাঁ, তখন ওই বয়সে আমি পার্টি করতাম। পার্টির বড় বড় দাদাদের সঙ্গে তখন ওঠা বসা, যার জন্য পার্টির কাজের জন্য আমি আর আমার বন্ধুদের কাছে ওই রেল কটেজের চাবিটা ছিল। মদ খাওয়ার ইচ্ছে হলে অথবা সময় কাটানোর জন্য, আসলে আনন্দ আর আড্ডা মারার জন্য আমরা ওই কটেজটায় যেতাম। এবার একটু ওই রেল কটেজটার বর্ণনা দিই। শ্যামনগর স্টেশনের পরেই রেল লাইনের পাশেই আছে কটেজটা। কটেজটা এতটাই কাছে যে কখনো কখনো আমি নিজের চোখে মানুষকে সুইসাইড করতে দেখেছি। এই তো সেদিন সন্ধেবেলার ঘটনা। আমরা ঘরে বসে আছি, হঠাৎ আমি একটু হাওয়া খাওয়ার জন্য জানালার ধারে গেছি। ঠিক তখনই আমার চোখ পড়ল রেল লাইনের ওপর। একটা মানুষ ছটফট করছে। তাকিয়ে দেখলাম লোকটার গলা দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে, আর তার মাথাটা লাইনের একটা পাশে পড়ে আছে, আর তার চোখ দুটো আমার দিকে তাকিয়ে। ওটা দেখে আমার গোটা গাটা গুলিয়ে উঠল। আমি বমি করতে লাগলাম খুব। এরপর আমার বন্ধুরা আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এলো। আমি বাড়ি গিয়ে সেদিন কিছু খেতে পারিনি। সারা রাত আমার গোটা শরীরটা আনচান করছিল। আমি মোটেই ঘুমোতে পারিনি ওই দিন। এইটা কিন্তু আজকের ঘটনা নয়, আসলে ওই জায়গায় এটা প্রায়ই ঘটতো। তাই আমারও কিছুদিন পর ব্যাপারটা অভ্যাস হয়ে গেল। আসলে আমি এরকম অনেকবারই দেখতাম যে কেউ গলা কাটা পড়েছে বা কেউ বডি কাটা পড়েছে রেলে, তারপর জিআরপি আসতো, বডিগুলোকে নিয়ে চলে যেত। বলতে গেলে তখন ওইসব দেখে দেখে অভ্যাস হয়ে গেছিল। এবার বলি সেই অভিশপ্ত দিনের ঘটনাটা। একদিন দুপুরে আমি সবাইকে বললাম, চল আজকে একটু প্ল্যান সেট করি। সবাই প্রথমে রাজি না হলেও পরে আমার জোরাজুরি করাতে তারা রাজি হয়ে যায়। আমরা ঠিক করি আজকে রাত 9টায় হাজির হব এই কটেজটায়। তখনও বুঝতে পারিনি যে আমরা কত বড় ভুল করতে যাচ্ছিলাম। কথা মতো আমি আর আমার 5 জন বন্ধু পৌঁছে যাই ঠিক টাইমে। বন্ধুদের মধ্যে একজনের নাম গৌরব। এই নামটা তোমরা সবাই মনে রেখো। গৌরব এক পুরোহিতের ছেলে। তখন গৌরবের উপনয়ন হয়ে গেছে, কিন্তু সেদিন কি ওর কপাল এতটাই খারাপ যে ও বাড়ির কারোর কথায় রাগ করে নিজের পৈতেটাকে কুকুরের গলায় পরিয়ে দিয়েছিল। বলতে গেলে তখনও ব্রাহ্মণ, কিন্তু ওর পৈতে নেই। রাত 9টায় সবাই আমরা পৌঁছে প্রথমে একতলায় একটু আড্ডা মারি। তার সাথে চিলিম তো ছিলই, তাই চিলিমের ধোঁয়ায় একটু রেস্ট নিচ্ছিলাম। কখন যে সবার চোখ লেগে গেছে খেয়াল করিনি। যখন ঘুম ভাগলো তখন দেখি রাত 1টা। প্ল্যান সেট করার জন্য এই রকম নিস্তব্ধ পরিবেশ আর হয় না, তাই সবাইকে উঠিয়ে নিয়ে চলে গেলাম কটেজের দোতলার ঘরে। প্ল্যান সেট করার জন্য এই ঘরটাকে বেছে নেওয়ার আমার বিশেষ কারণ আছে। আসলে প্ল্যান সেট করার জন্য কিছু নিষেধাজ্ঞা আছে। যেমন ধরো, যেখানে প্ল্যান সেট করা হবে সেখানে যেন কোনো আয়না না থাকে, সেখানে যেন কোনো চেয়ার না থাকে, আর ওই কটেজটাতে 3টে আয়না আর পার্টির মিটিংয়ের জন্য চেয়ার রাখা থাকে।
বুঝতেই পারছো আমি ইচ্ছে করেই সব নিয়ম উল্টো করেছি। আসলে ওই সময় আমার ভূতে বিশ্বাস ছিল না, জানতাম না যে ওই দিনই আমার সব ভুল ভেঙে যাবে। একটা সরু সিঁড়ি বেয়ে আমরা পৌঁছে যাই দোতলার ঘরে। তালা খুলে কাঠের দরজা ঠেলে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই একটা ভাবসা গন্ধ আমাদের সবার নাকে এসে লাগলো। ওই অনেক দিন কোনো ঘর বন্ধ থাকলে যেরকম গন্ধ আসে সেটা। তবে হ্যাঁ, এই গন্ধের সাথে আমরা সবাই পরিচিত, কারণ এই দোতলার ঘরে আমরা প্রায় এসেছি, কিন্তু সেটা দিনের বেলায়। ঘরে ঢুকেই প্রথমে আগে আমরা জানালা খুলে দিলাম যাতে একটু বাইরের হাওয়া আসে। তারপর আমি ব্যাগ থেকে মোমবাতিটা বার করে বললাম, চল তাহলে এবার শুরু করা যাক নাকি? ভাই তুই এখন এসব করবি? ছাড় না, অনেক রাত হয়েছে। দূর, দেখ তোর ভয় লাগলে তুই নিচে গিয়ে বস, আমি তোকে জোর করব না। না ভাই ছাড়, ঠিক আছে, আমি নিচে গিয়ে একা থাকতে পারবো না। চল তাহলে সবাই গোল হয়ে বসি এবার। তারপর আমরা মাঝখানে মোমবাতিটা জেলে সেটা চারপাশে গোল হয়ে বসলাম আর একে অপরের হাত শক্ত করে ধরলাম। আমি সবাইকে বললাম, দেখ যাই হয়ে যাক, কেউ কখনো কারোর হাত ছাড়বি না, ঠিক আছে? চল এবার সবাই নিজেদের চোখ বন্ধ কর, আর আমি ভূতেদের ডাকার চেষ্টা করি। এখানে কি কেউ আছো? থাকলে তোমাদের উপস্থিতি জানান দাও। এখানে কি কেউ আছো? থাকলে তোমাদের উপস্থিতি জানান দাও। ঠিক এই রকমই আমি 15 থেকে 20 মিনিট মতো করে, সেই রকম কিছুই আমরা টের পাই না। এই ঠান্ডা নিস্তব্ধতার মধ্যে অনেক কিছুরই আওয়াজ কানে ভেসে এসেছে, কিন্তু চোখ বন্ধ থাকায় সেগুলোকে মনের ভুল ভেবে ইগনোর করে আমি মনে মনে এই সবই ভাবছি। ঠিক তখনই ভাই ভাই আমার পেছনে কে সজোরে কিল মারলো, প্রচণ্ড ব্যথা করছে আমার। চুপ কর, ওই আওয়াজটা আমরাও পেয়েছি, কিন্তু তুই হাত ছাড়বি না, হাত ছাড়লেই সবাই বিপদে পড়বো আমরা। এরপর বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা থাকে। তারপর হঠাৎ সেই পিঠে আঘাত লাগা বন্ধুটা মানে গৌরব জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। আমি ধমক দিয়ে বলে উঠি, এই গৌরব, কি হয়েছে তোর? ওই রকম আওয়াজ করছিস কেন তুই? কই না তো, কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। পরিস্থিতি যদি খারাপ হয় এই ভেবে আমি সবাইকে বলি, ছাড় আর এইসব প্ল্যান সেট করতে হবে না, চল সবাই নিচে যায়। এরপর সবাই একে একে বেরিয়ে পড়ি ঘর থেকে। দোতলার নামার সিঁড়িটা বড্ড ছোট, একজনের বেশি কেউই নামতে পারবে না। সবাই এতটাই ভয় পেয়েছিল যে কেউ লাফতে যেতে চাইছে না। সত্যি কথা বলতে ওই ছোটোখাটো ঘটনা আমাকে মোটেই ভয় পায়নি, তাই আমি সবার লাস্টে দরজা লাগিয়ে যাব ঠিক করি। সবাই একে একে নেমে গেলেও গৌরব ছিল দাঁড়িয়ে। আমি ওকে বললাম, কিরে তুই কি আমার পেছনে আসবি? হ্যাঁ ঠিক আছে, আমি তোর পেছনেই যাচ্ছি। এই বলেই আমি যেই সিঁড়ি দিয়ে নামতে গেছি অমনি গৌরব আমাকে ধাক্কা দিয়ে তাড়াহুড়ো করে নিচে চলে গেল। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। নিচে ঘরে ঢুকেই আমি গৌরবকে বললাম, কিরে তোর মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে নাকি? তখনও ঘরেও কী সব করছিলিস, আর এখন আমাকে ধাক্কা দিয়ে চলে এলি? ও কিছু নয় ভাই, ভয় লাগছিল তাই চলে এসেছি। গৌরবের কথাগুলো একটু অন্যরকম লাগছিল। ও বরাবরই এক হাস্যকৌতুক ছেলে, কিন্তু এখন যেন ওর সুরে অন্য কেউ কথা বলছে। আমি এই ব্যাপারটা নিয়ে বেশি কিছু ভাবলাম না। তারপর চৌকির একটা পাশে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। পকেট থেকে বিড়ির তাড়াটা বার করে সবাইকে একটা করে দিলাম। সবাই বিড়ি নিলেও গৌরব নিল না। নে ভাই, একটা বিড়ি খা, দেখ মাথাটা হালকা লাগবে। না,
আমি খাবো না, তোরা সবাই খা। না ভাই, প্ল্যান চেক করে যা বুঝলাম এসব ভূত ভুলে কিছু হয় না। তাই যা বলেছিস। সত্যি। কেন, তোরা কি ভূত দেখতে চাস? এই বলে গৌরব হাসতে থাকে আর ঘরের বাল্বটা টিম টিম করে চলতে থাকে। কিরে, ভয় পেয়েছিস? দাঁড়া, তোদেরকে আর একটু ভয় দেখায়। এই বলে গৌরব ছুটে দরজা দিয়ে পালাতে যায়। আমরা সঙ্গে সঙ্গে ওকে গিয়ে চেপে ধরি। সত্যি কথা বলতে, গৌরবের মতো একটা রোগা পাতলা ছেলের গায়ে এত জোর আসতে পারে এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা চারজন মিলেও ওকে ধরে রাখতে পারছি না, এতটাই জোর ওর শরীরে। ওর মুখে তখন একটাই কথা, আমাকে যেতে দে, যেতে দে, আমাকে যেতে দে বাইরে। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর বেশি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলো না। এটা প্ল্যানচেট সিরিজের পার্ট 1। পার্ট 2টা আসবে, একটা লাইক এম দিচ্ছি ছোট্ট পাড়া, জাস্ট 15টা লাইক করে দাও। পার্ট 2 আশা করছি নেক্সট এপিসোডই আসবে, তবে হ্যাঁ 15 লাইকস প্লিজ করে দিও, আমি নেক্সট এপিসোডেই তাহলে পার্ট 2টাকে দিয়ে দেবো। আর দেখো, এটা একটা সত্যি ঘটনা। আমার শ্যামনগরের একটা ফ্রেন্ড মৈনাক, ওর সাথে হওয়া ঘটনা। ইভেন যে ঘটনাটা বলছে যে ন্যারেটর, সেটা ওর পার্সপেক্টিভ হিসেবেই বলা হয়েছে। সো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আরেকটা কথা, তোমরা যদি তোমাদের লেখা কোনো গল্প বা কোনো ঘটনা আমাকে শোনাতে চাও বা আমার কাছে পাঠাতে চাও, যেটা এইভাবে পডকাস্টে উপস্থাপন করা হোক, তাহলে সেটা অবশ্যই আমাকে পাঠিয়ে দিতে পারো তোমরা। আমার মেল আইডি গল্পটাইম0@gmail.com অথবা গল্প টাইমের কমেন্ট সেকশনে অথবা গল্প টাইমের ফেসবুক পেজ, তুমি সব জায়গাতেই মেনশন করতে পারো। আমি অবশ্যই সেই গল্পটাকে পরবর্তী এপিসোডে শোনাবো। আর গল্প টাইমে শুধুমাত্র ভৌতিক গল্প শোনানো হয় না, এর আগেও গল্প টাইমে আরও অন্যান্য রকমের গল্প শোনানো হয়েছে, যেমন ব্রেকআপ স্টোরি, লাভ স্টোরি, মজার ঘটনা শোনানো হবে নেক্সট এপিসোডগুলোতে। চেষ্টা করছি আরও ডিফারেন্ট টাইপস অফ স্টোরি নিয়ে আসার জন্য। জাস্ট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও শেয়ার করো, তোমার সাপোর্ট আমাকে একটু দেখিও। ব্যাস এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা দেখছিলে গল্প টাইম, সঙ্গে ছিলাম আমি বাপ্পা।